পাবনার সুজানগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩। দুর্ঘটনা কবলিত ট্রাকে ছিল বৈদ্যুতিক সরঞ্জাম। দূষণের মাত্রা ছাড়িয়েছে শীতলক্ষার পানি, হয়ে গেছে শোধনের অযোগ্য। চাহিদা মেটাতে পদ্মা মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। পরিবেশ দূষণ রোধে ইটভাটা সংক্রান্ত আইন হলেও নেই বাস্তবায়ন কার্যক্রম। বৈধ আর অবৈধতার দোলাচলে দেশের ভাটাগুলো, সরকারের সিদ্ধান্তহীনতাকে দুষছেন পরিবেশবিদরা। অবৈধভাবে বসবাসকারীদের বহিষ্কারে নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাঙালিরা। মুসলিম দেশ থেকে অভিবাসী প্রবেশে কড়াকড়ি আরোপের আশঙ্কা। এবং ঢোলের বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। সকালে সুজানগর উপজেলার চর গোবিন্দপুরে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পাবনা যাচ্ছিল ট্রাকটি। সুজানগরের চর গোবিন্দপুর বাজারের কাছে পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই চালক চাঁদপুরের আরিফ হোসেন, বরিশালের মোলাদির পারভেজ হোসেন এবং গোপালগঞ্জের বিপ্লব নামে ৩ জন নিহত হন। খবর পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। চট্টগ্রামের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর 5:30টায় দেওয়ানবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানায়, ভোর 5টার দিকে দেওয়ানবাজার এলাকায় 6তলা মাদ্রাসা ভবনের 3 তলায় বিকট শব্দ শুনতে পায় তারা। ওই ফ্ল্যাটটিতে আগুন লাগলে দগ্ধ হন 4 জন। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে 4 জনকে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের কারণে 3 তলার সামনের অংশ উড়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী ভবনটিরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশে বিল্ডিং ছিলাম, এটা আওয়াজটা শুনছি আর কি। এটা বিকট একটা আওয়াজ পাওয়ার পরে আমি বেরিয়ে যাচ্ছি, দেখলাম যে 3 তলার দিকে আগুন ইয়া করতেছে। এখানে আগুন চলে আসে। আগুন চলার পরে এখানে এই বেডরুমে ছিল আমাদের মামা মামি ছিল, ওনারা আহত হয় এবং মামার হাত পুড়ে যায় এবং পাশে আগুন ছড়ায় যায়। এই মুহূর্তে নগরীর দেওয়ানবাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। শফিক, আমরা এখন আছি চট্টগ্রামের সে মাদ্রাসা ভবন এলাকায়। এখানে কিন্তু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে বিস্ফোরণের পরে কিন্তু আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। এই মুহূর্তে আমার সাথে পুলিশের কিন্তু ডিসি রয়েছেন, আমরা তার সাথে কথা বলছি। আসলে কি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে? ভোর 5টার দিকে, আজকে ভোর 5টার দিকে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসে, আমার পুলিশ আসে। তো তাৎক্ষণিকভাবে সেখানে আগুন নেভানোর ব্যবস্থা করে। পরবর্তীতে আমরা এখানে দেখি যে এই দেওয়ালগুলো ভেঙে গেছে, 3টা রুমেরই দেওয়াল ভাঙা। তো এইটাকে আমরা একটা বিশ্লেষণ করতে গিয়ে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি যে কিচেন রুমের যে গ্যাসের যে চুলা, এই চুলার চাবিটা অন করা ছিল। সেখান থেকে যদি কন্টিনিউয়াস গ্যাস বের হয়ে থাকে তাহলে একসাথে পুরো ফ্ল্যাটটাই ট্রাপড হয়ে যাওয়ার কথা গ্যাসে। এবং যেহেতু শীতকাল, সবগুলো বন্ধ থাকে। আর এই 3 জন ভিক্টিমের মধ্যে আপনার যে মেয়েটা 15-16 বছর বয়স, ও বললো ঠিক ওই 5টার সময় সে ওই রান্নাঘরে রান্না করতে গেছিল। যখনই আগুনের সূত্রপাত ঘটিয়েছে তখন এই ঘটনাটা ঘটছে। অতএব এই যে চুলার যে চাবি খোলা থাকা এবং তার আগুন ধরানো সাথে সাথে এক্সপ্লোড হওয়া, এটা আসলে এখন পর্যন্ত আমাদের কাছে এটা মনে হচ্ছে। এখানে অন্য কোনো বিষয় আছে কিনা বা কোনো বিষয় আছে কিনা আমাদের অন্যান্য যে এক্সপার্ট টিমগুলো ডাকছি, যদি এখন পর্যন্ত কোনো আলামত আমরা পাই নাই, তারপরেও আমরা নিশ্চিত হওয়ার জন্য সেই টিমগুলো ডাকছি, সেগুলো দিয়ে আমরা পরীক্ষা করব। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম চট্টগ্রামের ডিসি মোস্তাহিদ আহমেদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে অনেকটা কিচেনের আগুন থেকে এখানে বিস্ফোরণটি ঘটতে পারে বলে তারা আমাদেরকে প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও পুলিশের যারা বিশেষজ্ঞ টিম রয়েছে তারা কিন্তু আমাদেরকে এখানে আসছে, এসে এরপরে কিন্তু তারা বলতে পারবে আসলে কি কারণে এখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বা কেন ঘটেছে। তবে আমি আপনাদেরকে
একটু কিছু তথ্য জানাতে চাই। এটি হচ্ছে আনোয়ারার রায়পুরের মাদ্রাসা আরাবিয়া খায়রিয়া অরফানেজ ট্রাস্টের আওতাধীন একটি এই ভবনটি। এখানকার যে অর্থায়ন সে অর্থায়নের তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে এই ভবনের যে ইনকাম রয়েছে সেই ইনকামগুলো কিন্তু আনোয়ারা যে মাদ্রাসাটি রয়েছে সেখানে যারা গরিব অনাথ ছাত্ররা রয়েছে তাদের জন্য ব্যয় করা হয়। এই মুহূর্তে আপনারা এখানে এই যে ভবনটির অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে কি কারণে এখানে বিস্ফোরণটি ঘটেছে সেটি এখনো কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারিনি বা আমাদেরকে কেউ জানাতে পারেনি। তারপরও আমরা ভবনে যেটি দেখেছি শুধু এই তিনতলা ভবনেই বিস্ফোরণ ঘটেছে বা এখানকার ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। তিনতলা ভবনে বিস্ফোরণের কারণে উপরে চার কিন্তু বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছে। পার্শ্ববর্তী যে ভবনটি রয়েছে ভবনের দরজা ভেঙে গেছে, পার্শ্ববর্তী ভবনের জানালা ভেঙে গেছে, অনেক প্রাণ দীর্ঘদিন পর ফিরে এসে এখানে ঘরে থাকেন। মেয়ে এছাড়া মা আহত হয়েছে। এছাড়া উপরের যে চারতলায় লোক থাকতো কর্তৃপক্ষ, এছাড়া মোতালেব সাহেবের মেয়ে এবং মোতালেব সাহেবের মা, তো তাদের কিন্তু শতভাগ বান এমনকি আমাদেরকে জানিয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এছাড়া একজন যিনি আহত হয়েছেন তিনি 20 থেকে 25% আহত হয়েছেন এমনকি আমাদেরকে জানিয়েছেন। আপনারা এখন পুরো ঘরটি দেখতে পাচ্ছেন। আসলে এখানে আগুনের যে তীব্রতা ছিল বা বিস্ফোরণের যে তীব্রতা সে 20 থেকে 25% আহত হয়েছে আমাদেরকে জানিয়েছেন। আপনারা এখন পুরো ঘরটি দেখতে এখানে যে ছিল বা বিস্ফোরণের যে তীব্রতা সে তীব্রতা কিন্তু এছাড়া আশপাশের যে ভবন রয়েছে যার পাশের আমরা দেখতে পেয়েছি এখানে 6 তলা মাদ্রাসা 35টির রয়েছে। 35 মধ্যে এই ভবনে 6টি পরিবারের মধ্যে কিন্তু আগুন এই সূত্রপাতটি হলো। আসার পরে তারা কিন্তু এই যে আগুন নেভানোর যে প্রয়াস সেটি তারা চেষ্টা করে। এছাড়া এখানকার এলাকাবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে কিন্তু ভয়াবহ বিস্ফোরণ এই যে আগুন নেভানোর যে প্রয়াস সেটি তারা চেষ্টা করে। এছাড়া এখানকার এলাকাবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে কিন্তু বিস্ফোরণের পরেই কিন্তু 5:30 থেকে 6টার দিকে তারা সবাই ভবন থেকে নেমে আসে। এছাড়া আশপাশের এলাকায় যারা রয়েছে তারা কিন্তু নেমে আসে। সবাই কিন্তু যখন আগুন করে এবং আগুন আহত অবস্থায় ছিল তাকে মেডিকেল হাসপাতালে নিয়ে তো কিছুক্ষণ কথা বলেছি। চট্টগ্রামের দিদার মার্কেটে ভোর রাতে আগুন লেগেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং সেই খবরাখবর বর্তমানের পরিস্থিতি যা সেটি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের চট্টগ্রামের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। অনুগত ও অযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে চায় বলেই দলীয় লোকদেরকে নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, লোক দেখানো কমিটি গঠনের মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি ঘোষিত সার্চ কমিটির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যে কমিটির প্রস্তাবক্রমে রকিবউদ্দিন কমিশনের মতো একটি অযোগ্য, অনুগত, মেরুদণ্ডহীন ও বিতর্কিত কমিশন নিযুক্ত হয়, সেই কমিটির প্রধানকেই নতুন সার্চ কমিটিতে প্রদান করার অর্থ হল সরকার রকিবউদ্দিন কমিশনের মতোই আরেকটি অনুগত ও অযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ করতে চায়। এই কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহযোগিতা করে পুরস্কৃত এবং আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমরা এই স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে তা আর শোধন করতে পারছে না সায়দাবাদ পানি শোধনাগার। এতে প্রতিদিন রাজধানীতে ছড়িয়ে পড়ছে নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পানি। বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। এই পরিস্থিতিতে ওয়াসা শীতলক্ষ্যার পরিবর্তে পদ্মা এবং মেঘনার পানি আনার উদ্যোগ নিলেও তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন গবেষকরা। তারা বলছেন, ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত
করার উদ্যোগ নেওয়া না হলে অদূর ভবিষ্যতে পানি সংকট ভয়াবহ আকার ধারণ করবে। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখে পানি, কিন্তু এই পানি যখন দূষিত হয়ে পড়ে ডেকে আনে মরণ। তাই ঝুঁকি এড়াতে প্রতিদিন এভাবেই সরাসরি ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করে রাজধানীর বাসাবো, খিলগাঁও, গোপীবাগ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। বাসাবাড়িতে পাইপলাইনে সরবরাহ করা পানির মান নিয়ে বিস্তর অভিযোগ তাদের। বাসার পানি সব খারাপ, লাইন খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। ঢাকা জনবহুল এক ব্যস্ত শহর। এই বিপুল সংখ্যক মানুষের মোট চাহিদার ৭৮% পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে যোগান দেয় ঢাকা ওয়াসা। শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে সরবরাহ করা হয় বাকি 22%। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকার চারপাশের নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন একদল গবেষক। তারা বলছেন, অতি দূষণের কারণে শীতলক্ষ্যার পানি আর শোধন করতে পারছে না সায়েদাবাদ শোধনাগার। ফলে প্রতিদিন পাইপলাইনে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে অস্বাস্থ্যকর পানি। এটা যে দূষণ মাত্রাটা প্লান্ট ক্যাপাসিটির ঊর্ধ্বে, রিমুভাল ক্যাপাসিটি এটা এক্সিড করে গেলে সেটা আর বেশি দিন সাস্টেইন করতে পারবে না। গবেষণার তথ্যমতে দূষণের কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ সহ ঢাকার আশপাশের 6টি নদীর পানি শোধনের অযোগ্য হয়ে গেছে। এসব নদীর পানিতে অক্সিজেনের মাত্রা ক্রমেই শূন্যের কোঠায় নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যামোনিয়া, আর্সেনিক, নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্যাডমিয়াম ও মার্কারি সহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। বাস্তবতা বিবেচনায় নিয়ে শীতলক্ষ্যার পানি শোধন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। চাহিদা মেটাতে মেগা প্রকল্পের আওতায় পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার পাশে 4টা অপূর্ব সুন্দর নদী থাকা সত্ত্বেও কিন্তু আমরা পদ্মা থেকে পানি আনছি। কেন? আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দূষণ। তবে আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো বুড়িগঙ্গা দূষণ মুক্ত হবে এবং সেই দিনে আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। এইটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। এরপরও 2021 সাল নাগাদ মোট চাহিদার 70% নদীর পানি ও মাত্র 30% ভূগর্ভস্থ পানি সরবরাহের লক্ষ্য রয়েছে ওয়াসার। 2050 সাল নাগাদ ঢাকা মহানগরীর জনসংখ্যা 2.25 কোটি ছাড়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেই সময়ে সুপেয় পানির চাহিদা মেটাতে এখনই এই নদীগুলোকে কাজে লাগানোর বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। লাগাম ছাড়া দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় 2013 সালে প্রণয়ন করে দক্ষিণ এশিয়ার প্রথম ইটভাটা সংক্রান্ত আইন। প্রণয়নের 3 বছর পরেও এই আইন বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এদিকে উন্নয়নের স্বার্থেই বর্তমান প্রেক্ষাপটে ইট তৈরি বন্ধ করে দেওয়াও সম্ভব নয়। ফলে বৈধ আর অবৈধতার দোলাচলে রয়েছে দেশের ইট ভাটাগুলো। এজন্য সরকারের সিদ্ধান্তহীনতাকে দুষছেন পরিবেশবিদরা। ইটভাটা নিয়ে শাতিলা শারমিনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বিদেশি দাতা সংস্থা বা ব্যক্তি উদ্যোগে তৈরি এ ধরনের হাইব্রিড ইটভাটা দেশে হাতে গোনা। এই প্রযুক্তিতে চুল্লির ধোঁয়া বাতাসে ছড়ায় না, ফলে দূষণের মাত্রা উঁচু চুল্লি জিগজাগ ভাটার থেকে অপেক্ষাকৃত কম। এখানে ইট তৈরিতে ব্যবহার করা হয় মেশিন, তাই শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও তুলনামূলক কম। আর উৎপাদন চলে পুরো বছর জুড়ে, ফলে 6 মাসের মৌসুমী শ্রমিকের মতো অনিশ্চয়তায় থাকেন না এখানে কাজ করা শ্রমিকেরা। এখনো এটাকে ইট ভাটা বলা হয়, বাট এটা একটা ইন্ডাস্ট্রি। ওই জমি কাটা যাবে না, এইটা করা যাবে না, এত কিছু থাকে। নইলে একটা প্রপার গাইডলাইন দেওয়া হোক। দেশে কেন ব্যাপক হারে বিনিয়োগ হয়নি এ ধরনের উন্নত ভাটায়, এর উত্তর মিলবে ইট প্রস্তুত ও ভাটায় স্থাপন আইন 2013-তে। আইনে কয়েকটি পদ্ধতির ভাটা তৈরির নির্দেশনা রয়েছে। উঁচু চিমনি জিগজ্যাগ পদ্ধতির কথা যেমন বলা হয়েছে, তেমনি উন্নত প্রযুক্তির হাইব্রিড বা টানেলের মতো ভাটার কথাও আছে। ফলে অপেক্ষাকৃত কম খরচে অধিকাংশ ভাটা মালিকই তাদের ভাটাকে উঁচু চিমনিতে রূপান্তর করে। আগে ছিল হাওয়া ভাটা, ওটা চেঞ্জ হইলো, ওখানে জিগজ্যাগ এটাও চালু রইলো। অনেক সরকার নেক্সটে কি পরিবর্তন তা জানি না। জিগজ্যাগ করতে 50 লাখ থেকে 70 লাখ টাকা খরচ গেছে। আবার পরে দিয়ে এটা চলবে না, আরো কাইন্ড করতে হচ্ছে। বাংলাদেশে উন্নত প্রযুক্তির হাইব্রিড ইটভাটা রয়েছে 71টি, আর টানেল ইটভাটার সংখ্যা 40টি। এছাড়া যে ক্ষুদ্র ইটভাটাগুলো রয়েছে, সেই ইটভাটাগুলো কিন্তু এখন পর্যন্ত বায়ু দূষণের জন্য দায়ী। আর এই বায়ু দূষণ কমাতে হলে সবচেয়ে আগে যেটি প্রয়োজন তা হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কি ধরনের ইটভাটা স্থাপন করা হবে তা সরকারের পক্ষ থেকে একটি
সব দিক নির্দেশনা। আপনি এফসিকে করেন, জিগজ্যাগ করেন, আর টানেল ক্লিন করেন এবং অটো করেন, যেটাই করেন, এখন মূল সমস্যা যেটা বাড়ছে সেটা হলো মাটি নিয়ে। তো এখন তারা বলতেছে একদিকে যে আপনি উন্নত মানেরই করেন, ক্লিন করেন, আবার বলতেছে মাটি ইউজ করা যাবে না। তাহলে এটা কেমন হয়ে গেল, কন্ডিশন হয়ে গেল না? পরিবেশ আইনজীবীরাও দুষছেন বর্তমান আইনের দুর্বলতাকে। সরকার বলছে মাটি দিয়ে ইট প্রস্তুত করা হবে না, অন্যদিকে সরকার যেগুলোকে আধুনিক বলছে সেগুলো আসলে মাটি দিয়েই ইট প্রস্তুত করবে, বরং সেই ইটগুলো প্রস্তুত করতে আরো বেশি মাটির প্রয়োজন হবে। ফলে সরকারের সিদ্ধান্তহীনতা এখানে একেবারেই স্পষ্ট। ধাপে ধাপে পদ্ধতির পরিবর্তন না এনে একবারই মাটি ছাড়া ইট তৈরির পরিকল্পনার দাবি পরিবেশবিদদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বগুড়ার হাটবাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা বিপাকে। মরকে ফলন কম হওয়ার পাশাপাশি মূল্য না পাওয়ায় উঠছে না উৎপাদন খরচ। ঢোল, বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বৈচিত্র্য বহুত্বের ঐক্য টানে এসো মিলে সর্বপ্রাণে এবারের উৎসবের প্রতিপাদ্য। সকালে চারুকলায় 2 দিনব্যাপী আদিবাসী উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নেতা সন্তু লারমা। এ সময় পাহাড়ি নাচ, ঢোলের বাদ্য এবং বিভিন্ন ধরনের লোকাচার ও ঐতিহ্যগত বিষয়াদি তুলে ধরেন আদিবাসী শিল্পীরা। উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ অন্যান্যরা। উৎসবে বক্তারা বলেন, পাহাড়ের সংস্কৃতি এবং সমতলের সংস্কৃতির মধ্যে যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে, সময়ের সাথে সাথে তা যেন আরো কমে আসে, তারই লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে। আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের উপস্থিতি এই বাংলার মাটিতে আমাদের গর্বিত করে। আমরা কোনো অবস্থাতেই আদিবাসী শব্দটা যেন এইভাবে উচ্চারণ না করি যে তারা পৃথক এমন একটা কিছু যাদের সঙ্গে মূলধারার কোনো সম্পর্ক নেই। তাদের অগ্রগতি ছাড়া, তাদের উন্নতি ছাড়া গোটা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন যে সম্ভব নয়। এক যুগেও শেষ হয়নি হবিগঞ্জে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জনকে হত্যা মামলার বিচার। এ নিয়ে হতাশা বিরাজ করছে নিহতদের স্বজন এবং আত্মীয় স্বজনদের মাঝখানে। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বদ্দের বাজারে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় চালানো হয় গ্রেনেড হামলা। নৃশংস এই হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ওই ঘটনায় 4 বছর পর সিআইডি জিয়া স্মৃতি সংসদের তৎকালীন সভাপতি আব্দুল কাইয়ুম সহ 10 জনের নামে চার্জশিট দিলে তা প্রত্যাখ্যান করে কিবরিয়ার পরিবার। পরে 2011 সালে লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান সহ 14 জনকে অন্তর্ভুক্ত করে আগের 10 জন সহ 24 জনের বিরুদ্ধে এবং 2014 সালে 13 নভেম্বর তৃতীয় সম্পূরক চার্জশিটে 25 জনকে অভিযুক্ত করে সিআইডি। পরের বছর এই মামলার বিচার কার্যক্রম শুরু হলেও বিস্ফোরক আইনের মামলার অগ্রগতি হয়নি। এদিকে বিচার কার্যক্রমের বিলম্বে ক্ষোভ প্রকাশ করে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্বজন ও মামলার বাদী। সময় সংবাদে আরো থাকছে। হাল সিটির কাছে 2-1 গোলে হারলেও 2 লেগে মিলিয়ে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। কোপা দেল রে রিয়াল সোসিয়াদকে 5-2 গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। দেশের বাইরের খবর। অপরাধী ছাড়াও বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের খুঁজে বের করে তাদের বহিষ্কারের নির্বাহী আদেশ স্বাক্ষরের পর থেকে ব্যাপক ধরপাকড় আতঙ্কে ভুগছে প্রবাসী বাঙালিরা। এছাড়া যে কোনো দিন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসী এবং শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আসছে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার প্রবাসীদের সহায়তায় কাজ করা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
হোয়াইট হাউসের ওভাল অফিসে বসার প্রথম দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক নির্বাহী আদেশ দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ও যেসব রাজ্য বা শহর কর্তৃপক্ষ অনিবন্ধিত অভিবাসীদের গ্রেপ্তার করছে না তাদের তহবিল কমিয়ে আনার একটি আদেশে স্বাক্ষর করেন তিনি। একই সঙ্গে কেবল অপরাধী ও আইন ভঙ্গকারী অভিবাসীদের বহিষ্কার নয়, অনিবন্ধিত অভিবাসীদের খুঁজে বের করে অবিলম্বে বহিষ্কারেরও আদেশ দিয়েছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে থাকা প্রবাসীদের মধ্যে। যারা বাংলাদেশের বিজনেসম্যান আছে তারাও আতঙ্কের ভিতরে আছে যে অবৈধকে যদি কাজ দেয় হয়তো তাদের বিজনেস ক্লোজ করে দিতে পারে। ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হলে বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। অবৈধ যারা আছেন এখানে তাদেরকে ধরা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এটা ব্যাপক প্রভাব পড়বে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার বলেছেন, ওবামা প্রশাসন অবৈধ অভিবাসন বিরোধী কার্যক্রমের ওপর যে শিথিলতা আরোপ করেছিল তা পুনর্বহাল করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া মুসলিম বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে এমন সংবাদ প্রচার হওয়ার পর দেশটির ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক এক বিবৃতিতে জানান, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিদ্বেষপূর্ণ, বর্ণবাদী, অভিবাসী বিরোধী এবং মুসলিম বিরোধী ম্যানিফেস্টোর বাস্তবতার মুখোমুখি তারা। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বগুড়ার হাটবাজারে আলুর দাম একেবারে কমে গেছে। এতে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। একদিকে মরকের কারণে কম ফলন, অন্যদিকে দাম কম হওয়ায় উৎপাদন খরচই উঠছে না তাদের। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, দাম কমের বিষয়টি সাময়িক। কোল্ড স্টোরেজে আলু রাখা শুরু হলেই বেড়ে যাবে মূল্য। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। কয়েকদিন আগেও বগুড়ায় আগাম জাতের আলু বিক্রি করে লাভের মুখ দেখছিল এলাকার কৃষক, কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে আলুর দাম অর্ধেকে নেমেছে। তার উপর অতি ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে আলুর মরক লাগায় ফলনও কমে গেছে অনেকাংশে। এ অবস্থায় আলু নিয়ে চরম হতাশার মধ্যে পড়েছেন এলাকার কৃষক। আলু বানাতে লাভ হচ্ছে না, দামে কম, লসের ভাগ। আলু যে বিক্রি এবং উৎপাদন খরচ এর মধ্যে অনেক ফারাক। আমরা আসলে আলুর টাকায় তো উঠতে পারতেছি না। আলু উৎপন্ন করে বুঝছেন, বীজের পয়সা উঠিচ্ছে না, শ্রমের দাম বেশি, সারের দাম বেশি। আড়তদার ও পাইকারদের অভিযোগ, অল্প দামে আলু কিনেও লাভ করতে পারছেন না তারা। এর কারণ হিসাবে বলছেন বাজারে অতিরিক্ত টোল, যানবাহন খরচ আর চাঁদাবাজি। আমাদের লাভ হচ্ছে না, মোকামে বেচে মোকামে দাম কম, মোকামে বেচা লাগে 60 টাকা 6 টাকা কেজি। লস হয়, গাড়ি ভাড়া দেওয়া লাগে, ইটকার লেবার, ধোয়া, খাজনা, এলার জন্য এলা খরচাই আমাদের লস। আলুর দাম কমাটা সাময়িক ব্যাপার উল্লেখ করে কৃষি বিভাগ বলছে, কোল্ড স্টোরেজ চালু হলেই দাম বাড়বে। আমাদের এখানে যে কোল্ড স্টোরেজগুলো এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো আছে, এগুলো যখন চালু হয়ে যাবে তখন আলুর দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে বলে আমরা মনে করছি। জেলায় এবার 67,200 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, আর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। জেলায় 33টি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে 33,000 মেট্রিক টন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। চুয়াডাঙ্গায় হঠাৎ করে বেড়ে গেছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত 65 জন শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে 50 জনই ডায়রিয়ায় আক্রান্ত। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই অবস্থায় শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্রেক্সিটের বিরোধিতা করে ব্রিটেনের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার দলের শীর্ষ নেতা জেরেমি করবিনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। পার্লামেন্টে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ভোটাভুটিতে লেবার সদস্যদের ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দিতে দলের পক্ষ থেকে নির্দেশ দেয়ায় ছায়া শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ। পদত্যাগপত্রে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা হ্যামস্টিড অ্যান্ড কিলবার্ন এর 75% মানুষ ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়নের কাজ থাকার পক্ষে রায় দিয়েছিলেন। তাই জনপ্রতিনিধি হিসেবে ব্রেক্সিট বিলের পক্ষে রায় দেওয়া তার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে উল্লেখ করেন টিউলিপ। ইইউ থেকে ব্রিটেনের সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর অনুমোদন চেয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়।
এদিনই লেবার নেতা করবিন বিলটির সমর্থন দেবেন বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান। যদিও গত বছর জুনে ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে আয়োজিত গণভোটে জোটে থাকার পক্ষে অবস্থান নিয়েছিলেন করবিন। দেশের ক্রিকেটের খবর। 31 জানুয়ারির পর মাঠে নামতে পারবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়া এই দুই টাইগার ব্যাটসম্যানকে নিয়ে এমন আশার কথাই শোনালেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ইনজুরিতে পড়া আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস ফেব্রুয়ারির শুরুতে মাঠে নামার উপযুক্ত হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে এখনও শঙ্কা আছে। মুশফিকের ইনজুরি যেটা হয়ে গেছে আঙ্গুলে, সেটা ওখানে স্ক্যান করানো হয়েছে, সিটি স্ক্যান এবং এক্স রে। স্ক্যান রিপোর্টে কোনো ধরনের কোনো ফ্র্যাকচারের অস্তিত্ব ধরা পড়েনি, সেহেতু ইনজুরিটাকে তেমন মারাত্মক ইনজুরি বলা যায় না। আশা করছি 31 তারিখের পর থেকে ও স্পোর্টিং অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে। মুমিনুলের ক্ষেত্রে একই কথা যে আমরা এখানে ওকে আবার সিটি স্ক্যান করায় ওর পাঁজরের যে আঘাত ছিল ওখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার, চির অথবা ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি। ইমরুল কায়েসের যে ইনজুরিটা ছিল, এইসব ইনজুরি যদি পুরোপুরি হিলিংয়ের আগে প্রিম্যাচিওর রিটার্ন টু প্লে হয়ে যায়, যে সময়ের আগে যদি কেউ ফিরে আসে, তাহলে আবার রি ইনজুরির সম্ভাবনা থেকে যায়। 31 তারিখে আমরা ওকে একবার ফিটনেস টেস্টিং এর মধ্যে নিয়ে যাব, দেখার জন্য যে কতটুকু আসলে নিজেকে এক্সার্ট করতে পারে। ইউরোপিয়ান ফুটবলের খবর। লিগ কাপে দ্বিতীয় সেমিফাইনালে অঘটনের শিকার হয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হাল সিটির কাছে 2-1 ব্যবধানে হেরেছে মরিনহোর শিষ্যরা। তবে প্রথম লেগে 2-0 গোলে জয় পাওয়ায় 3-2 ব্যবধানের লিগে থেকে এগিয়ে থেকে ইএফএল কাপে ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলরা। ঘরের মাঠ কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে লিগ কাপে টিকে থাকতে এই ম্যাচে কমপক্ষে 3-0তে জয় প্রয়োজন ছিল হাল সিটির। হাল টাইগারদের পক্ষে প্রথম সুযোগ আসে ম্যাচের 35 মিনিটে। মার্কোস রোহো হ্যারি ম্যাগুয়েরকে ফাউল করলে পেনাল্টি পায় হাল সিটি। স্পট কিক থেকে গোল করেন টম হ্যাডলস্টোন। 66 মিনিটে পল পগবার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের 85 মিনিটে সেনেগালের ফরওয়ার্ড উমার নিসার গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। এরপর আর কোনো গোল না হলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাল টাইগাররা। আগামী 26 ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে রেড ডেভিলদের প্রতিপক্ষ সাউদাম্পটন। ফুটবলের আরও খবর। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লিগে প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে। সেমিফাইনালে নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠ নু ক্যাম্পে মাঠের 17 মিনিটে ক্লাভেসের পর চতুর্থ দল হিসেবে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করল লুই এনরিকের শিষ্যরা। Tanto en Liga como en Copa, los que llevan anotados Juanmi, calienta Rakitic. Suárez. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবনার সুজানগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 3। দুর্ঘটনা কবলিত ট্রাকে ছিল বৈদ্যুতিক সরঞ্জাম। চট্টগ্রামের দেওয়ানবাজারে আবাসিক মাদ্রাসা ভবনে বিস্ফোরণে দগ্ধ 4। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দূষণের মাত্রা ছাড়িয়েছে শীতলক্ষার পানি, হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। চাহিদা মেটাতে পদ্মা মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। অবৈধভাবে বসবাসকারীদের বহিষ্কারের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাঙালিরা। মুসলিম দেশ থেকে অভিবাসী প্রবেশে কড়াকড়ি আরোপের আশঙ্কা। এবং ঢোলের বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।